নমস্কার, গল্পের কোলাহলের ৮১ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছে শাশ্বত। ঘটনাটি ঘটেছিল যখন শাশ্বত তার অফিসের কিছু কাজের জন্য এক রাতে সেই অফিসে থেকেছিল। সাথে ছিল তার দুই কলিগ বন্ধু। সেখানেই ঘটেছিল কিছু ভয়ানক অলৌকিক ঘটনা। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের kolahol@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। শাশ্বত যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়ন, আমি শাশ্বত। আজ আমি যে ঘটনাটা তোমাদের কাছে পাঠাচ্ছি সেটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যার কথা খুব কম মানুষই জানে। অনেক বছর কেটে গেলেও ঘটনাগুলো এখনো স্পষ্টভাবে মনে আছে। আমি তোমার চ্যানেলের ঘটনাগুলো প্রায় শুনি। অনেক রকমের অভিজ্ঞতার কথা এখানে বলা হয়। সত্যি পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা সব সময় খুঁজে পাওয়া যায় না। আমিও ভাবলাম আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা জানাই সকল শ্রোতাদের। আমার আগের অফিসে চাকরি করাকালীন এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে। সেই অফিসে আমি 2 মাস চাকরি করেই এক প্রকার বাধ্য হয়েই ছেড়ে দিয়েছিলাম। তারপর নতুন অফিসে জয়েন করি, আর সেখানে এখনো অবধি আমি কাজ করছি। ওই অফিসে আমি চাকরিটা পাই আমারই এক বন্ধুর সূত্রে। কিন্তু সে আমায় বলেছিল যে রাত 9টার মধ্যে কাজ শেষ করে যেন আমি বেরিয়ে আসি অফিস থেকে। কোনোদিন নাইট শিফটে যেন আমি না কাজ করি। আমি প্রথমে বুঝতে না পারলেও পরে এর উত্তরটা আমি পাই। অফিসের নামটি আমি গোপন রাখছি। অফিসটা বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, মনে হয় সাধারণ একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। কিন্তু তার ভেতরে যে কত রহস্য জড়িয়ে আছে তা রাত বাড়লে বোঝা যায়। আমার সাথে এমন কিছু ঘটেছিল যা ধীরে ধীরে আমায় আতঙ্কিত করে তুলেছিল। প্রথম দিকে ঘটনাগুলোর গুরুত্ব না দিলেও পরে এমন কিছু দেখেছি যা আজও আমি ভুলতে পারিনি। 2019 সালে এই চাকরিটা আমি পাই। প্রথম দিকে ভালোই কাজ করছিলাম। অনেকের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তাদের মধ্যে 2 জন আমার খুব ভালো বন্ধু হয়ে উঠল, যাদের সাথে এখনো অবধি আমার সম্পর্ক আছে। কিন্তু কিছু মাসের মধ্যে আমি লক্ষ্য করছিলাম অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছিল। অফিসে রটে গেল যে সেখানে ভূত আছে, কিছু নেগেটিভ এনার্জি রয়েছে। কিন্তু ম্যানেজার এসব আপত্তি জানালো, বলল এসব ভুল। এত বছর সে এই অফিসে চাকরি করছে, অনেকবারই সে রাত কাটিয়েছে, সে কিছুই অনুভব করেনি, কাউকে দেখেনি, এসব কিছুই নেই। এরপর 1-2 মাস মতন কেটে যায়। সময়টা ছিল বছরের শেষের দিক। কাজের চাপ বেশ ভালোই ছিল। অনেক কাজ বাকি থাকায় আমি আর আমার 2 কলিগ বন্ধু সৌরভ আর মনোজ মিলে ঠিক করলাম যে একটু দেরিতেই অফিস থেকে বেরোবো। আমাদের বিল্ডিংটায় রাত হলে কেউ থাকে না। অন্য বিল্ডিংগুলোতে নাইট শিফটে সবাই কাজ করে। তাই আমাদের অনেকেই বলল যে না থেকে বাড়ি চলে যেতে। কিন্তু আমাদের পরের দিন সব কাজ সাবমিট করতে হতো, এক প্রকার বাধ্য হয়েই থাকতে হলো। আর আমার ওসব ভূতটুতে কোনোদিনই ভয় ছিল না। তখন প্রায় রাত 12:30।
খুব খিদে পেয়েছিল। আমরা কাজ থামিয়ে নিচে গেলাম। তিনজনে 3টে রোল নিলাম। আমি রোলটা নিয়ে বললাম যে ওপরে যাই, খেতে খেতে কাজ করব। ওরা বলল খাওয়া শেষ করে একটা সিগারেট খেয়ে যাবে। আমি অগত্যা একাই ওপরে উঠলাম। যখন করিডর দিয়ে হেঁটে যাচ্ছি, মনে হলো আমার পেছনে যেন কেউ আসছে। আমার পায়ের শব্দের সাথে একটা খসখসে শব্দ হচ্ছে। আমি দাঁড়ালাম, পেছনে তাকালাম, দেখলাম সারা করিডর পুরো ফাঁকা। আবার আমি যেই এগোতে লাগলাম, আবার সেই শব্দ হলো। শরীরটাও কিরকম যেন ভারী হয়ে আসছিল। পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই, কিন্তু চোখে পড়ল মার্বেলের মেঝেতে রক্তের মতো কি যেন ফোঁটা ফোঁটা পড়ে আছে। সেটা ঠিক আমি যে সিঁড়ি দিয়ে উঠলাম, ওই সিঁড়ি থেকে আমার সামনে অবধি পড়েছে। প্রথমে আমি ভাবলাম রোলটা থেকে হয়তো সস পড়েছে, কিন্তু দেখলাম না, রোলের গায়ে থাকা কাগজের ওপর কোনো সসের চিহ্ন অবধি নেই। তাহলে কি ওটা সত্যিই রক্ত? আমি আর একা ওখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি অফিসের কেবিন রুমে ঢুকলাম। কিন্তু মনে হলো এবার তো ওরা আসবে, যদি কিছু হয়। সঙ্গে সঙ্গে দেখলাম সৌরভ আর মনোজ কথা বলতে বলতে ঢুকলো। আমায় ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে জানতে চাইল কিছু হয়েছে কি না। আমি জিজ্ঞাসা করলাম যে ওরা কি কোনো রক্তের ফোঁটা দেখতে পেয়েছে বাইরে। আমাদের মধ্যে মনোজ ছিল বেশ ভালোই ভীতু। সে এটা শুনেই ভয় পেয়ে গেল। তবে ওরা বলল ওরা এসব কিছুই দেখেনি। আমরা রুম থেকে বাইরে বেরিয়ে আবার দেখতে গেলাম, কিন্তু মেঝেতে কোনো রক্তের চিহ্ন অবধি নেই। আমরা আবার কেবিন রুমে চলে এলাম, কাজে মন দিলাম। কিছুটা সময় পেরিয়ে গেল। আমি বাথরুমে যাব বলে উঠলাম। সৌরভও বলল সে বাথরুমে যাবে। মনোজ এদিকে একা বসবে না। আমি বললাম যে আমি তাহলে যাই, আমি এলে সৌরভ যাবে। এরপর ফাঁকা করিডোর দিয়ে হাঁটতে গিয়ে আমার গাটা আবার ভারী হয়ে এলো। কোনো রকমে তাড়াতাড়ি বাথরুমে ঢুকলাম। ঘুম এসে যাচ্ছিল, তাই চোখে মুখে ভালো করে জল দিতে শুরু করলাম। যখন মুখটা তুলে আয়নায় দেখছি, পরিষ্কার দেখলাম কেউ যেন বাথরুমের মধ্যে থেকে বাইরে বেরোলো। মানে সে এতক্ষণ বাথরুমেই ছিল, কিন্তু আমি কিছুই টের পাইনি। আর এই বিল্ডিংয়ে আমরা 3জন ছাড়া আর কেউ নেই। বেরোলো কে সেটা বুঝতে পারিনি। চোখের নিমেষে সে বাইরে চলে গেল। টয়লেট করার জায়গাটা আলাদা আলাদা ছিল। আমি একটা দরজা খুলে ভেতরে ঢুকলাম। শুনতে পেলাম বাথরুমের দরজা খুলে যেন কেউ ভেতরে ঢুকছে। ঠিক আমার পাশের বাথরুমের জায়গায় সে ঢুকলো। আমি ভাবলাম সৌরভ। বললাম, কিরে, মনোজকে একা রেখে চলে এলি? পাশের টয়লেট থেকে সাড়া এলো, হ্যাঁ, আর পারছিলাম না চাপতে, তাই চলে এলাম। আমি তখন বললাম, তুই যে এলি, কাউকে করিডোর দিয়ে হাঁটতে দেখলি? ও বলল, না তো, কাউকে দেখিনি তো। তারপর ওর ফ্ল্যাশ করার আওয়াজ শুনলাম। আমিও বাথরুম থেকে ফ্ল্যাশ করে বেরিয়ে বললাম চ। কিন্তু সামনে দেখলাম কেউ নেই। আমি পাশের বাথরুমের দরজাটা খুলে দেখলাম ফাঁকা। সৌরভ এই কথা বলতে বলতে চলে গেল। আমার মাথায় এটাই ঘুরছিল। হাত ধুয়ে আমি আবার অফিস ডেস্কের দিকে গেলাম। গিয়ে দেখি সৌরভ দিব্যি বসে কাজ করছে। আমি বললাম, কিরে, তুই চলে এলি? সৌরভ খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। আমি বললাম, তুই দাঁড়াতে পারলি না, চলে এলি? ও বলল, আমি কোথায় দাঁড়াবো, আর কোথা থেকেই বা আসবো? আমি তো কাজ করছি মনোজের সামনে বসে, কোথাও তো যাইনি।
এই কথাটা শোনার পর আমি বুঝতে পারলাম সত্যি এখানে আমরা ছাড়াও কেউ আছে। আমি পুরো পরিষ্কার কথা বলেছিলাম একজনের সাথে, যে সৌরভ হয়ে আমাকে উত্তর দিচ্ছিল। আমি ওদের সব বললাম, ওরাও ভয় পেতে শুরু করলো। সৌরভ আমাদের দুজনকে সাথে নিয়ে বাথরুমে গেল। আমরা বাথরুমের বাইরের করিডোরে দাঁড়িয়েছিলাম। ভেতরে ছিল সৌরভ। হঠাৎ সৌরভের চিৎকার শুনে বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকি। দেখি ও ভয় পেয়েছে, বলছে বাথরুমে কেউ আছে। ও পরিষ্কার আয়নায় দেখেছে ওর পেছনে একজন দাঁড়িয়েছিল। মুখের ওপরে তার কোনো চামড়ার অস্তিত্ব নেই, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর সেই চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। মুখের ভেতরটা যেন কালো গর্ত, আর দাঁতগুলো কি কুৎসিত, সেই রূপ দেখলে যে কারুর গলা শুকিয়ে যাবে। এসব কথা শুনে আমি বললাম, আর কাজ করতে হবে না, এবার আমরা বেরিয়ে যাই এই বিল্ডিং থেকে। রাত যত বাড়বে বিপদ তত বাড়বে। সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নিচে নামলাম। কিন্তু অদ্ভুতভাবে বিল্ডিংয়ের দরজা বন্ধ। আমরা কিছুতেই দরজা খুলতে পারলাম না, বাইরে থেকে লক করা। অফিসের গেটকিপারও জানে যে আমরা আছি এই বিল্ডিংয়ে। তাকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু ফোন কিছুতেই যাচ্ছিল না। এরপর আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। আমি আর সৌরভ কথা বলতে বলতে ঢুকছিলাম রুমে, যে কি করে এই বিল্ডিং থেকে বেরোবো। এবার তো বোঝাই যাচ্ছে যে আমাদের বেরোতে দেওয়া হচ্ছে না। কিন্তু মনোজের কোনো সাড়া পেলাম না। মনোজ হঠাৎ করে কোথায় গেল এটাই আমরা ভাবছিলাম। তারপর দেখলাম মনোজ কেবিনে ঢুকছে, কিন্তু চেহারায় কোনো চিন্তার ছাপ নেই। হঠাৎ সামনে এসে বলল, ছাদে যাই, যখন বেরোতেই পারছি না ছাদে গিয়ে সিগারেট খেয়ে আসি, সকাল হলে বেরোবো। মনোজ যে এত ভয় পায়, সে যে এত শান্ত রয়েছে, এরকম শান্তভাবে কথা বলছে, এই বিষয়টা কিরম যেন একটা লাগলো। অগত্যা আর তো কিছু করার নেই, ছাদেই গেলাম। ছাদের গেটটা খুলতেই মনে হলো ছাদে যেন কেউ হাঁটছিল। আমাদের দেখেই চোখের নিমেষে যেন সরে গেল। আমি আর সৌরভ মুখ চাওয়াচাওয়ি করলাম একে অপরের। আমরা ছাদের একটা দিকে দাঁড়িয়ে সিগারেট ধরালাম। সিগারেটটা খাচ্ছি ঠিকই, কিন্তু আমার পরিষ্কার মনে হচ্ছিল ছাদে কেউ যেন ঘুরছে। মনোজ একবার করে গেটের পাশের অন্ধকার কোণার দিকে তাকাচ্ছে, আর কি সব যেন বিড়বিড় করে নিজের মনে বলছে। আমি জানতে চাইলাম যে কি বিড়বিড় করছে। ও বলল, কিছু না। আমরা আবার দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর কথা বলছি যে কখন বেরোতে পারবো। বেরোতে বেরোতে সেই সকাল হয়ে যাবে। একদমই ভালো লাগছে না এই পরিবেশটা। হঠাৎ মনোজকে দেখলাম ও কোনো কথা বলছে না, আর ওর মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। সেই রক্তে সারা শরীর ভিজে যাচ্ছে। আমরা বললাম, কি হয়েছে, ওর এরম মাথা ফাটলো কি করে? ও হাসতে শুরু করলো। হঠাৎ করে বিল্ডিংয়ের ধারে গিয়ে একবার দেখলো আমাদের দিকে। তারপর চোখের নিমেষে ঘটলো এক ভয়ানক ঘটনা। মনোজ ঝাঁপ দিল ছাদের পাঁচিল টপকে নিচে। সৌরভ দৌড়ে গেল দেখতে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর আমি তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছি, হাত পা কাঁপছিল। মনোজ কি তাহলে? সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠল। ফোন বার করে দেখলাম মনোজ ফোন করেছে, কিন্তু এটা কি করে সম্ভব? সৌরভকে ডাকলাম, ফোনটা ধরে লাউডস্পিকারে দিয়ে শুনলাম মনোজ ভয় কাঁদছে আর চিৎকার করছে। ও বাথরুমে আটকে রয়েছে, আর বাথরুমের লাইটটা কেউ অফ করছে আর অন করছে। আমরা দৌড়ে নিচে গিয়ে দেখি বাথরুম বাইরে থেকে বন্ধ। আমরা খুলতেই দেখি মনোজ বসে আছে। ভয়ে ওর সারা শরীর ঠান্ডা হয়ে গেছে।
আমরা ওকে নিয়ে কেবিন রুমে আসি। আমাদের মনে হচ্ছিল কখন সকাল হবে। এত কিছু হচ্ছিল চোখের সামনে, এও বুঝতে পারলাম ছাদে ওটা মনোজ ছিল না। তখন ঘড়িতে 3:30 বাজে। রুমের মধ্যে 3 জন আমরা বসে ভোরের আলোর অপেক্ষা করছি। কারোর মুখে কোনো কথা নেই। আমরা বেশ ভয়তেই ছিলাম যে আবার যেন কিছু না ঘটে। শুধু মনে হচ্ছিল ওই বিল্ডিংয়ে আমরা ছাড়াও কেউ অবশ্যই আছে, আর আমাদের প্রতিটা কাজের ওপর সে লক্ষ্য রাখছে। আর সে কোনো মানুষ না। আমরা ঠিক করলাম এই রুম থেকে বেরোবই না। সকাল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুক্ষণ পর থেকেই আবার অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রুমের এক কোণায় একটা কম্পিউটার অফ করা ছিল। হঠাৎ সেটা নিজে থেকে অন হয়ে গেল। কম্পিউটারের সামনে কেউ বসে নেই, তবুও স্ক্রিনে নিজে থেকেই টাইপ হচ্ছে, কী সব লেখা উঠছে, কিবোর্ডে টাইপ করা শব্দও হচ্ছে। আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে যেতেই কম্পিউটারটা নিজে থেকেই অফ হয়ে গেল। কম্পিউটারের স্ক্রিনের দিকে তখন আমরা তাকিয়ে বন্ধ দরজার বাইরে থেকে হঠাৎ ধমধম করে শব্দ শুনতে পেলাম। আমরা চমকে দরজার দিকে তাকালাম। আবার ধমধম করে শব্দ হলো। সৌরভ কাঁপা গলায় বলে উঠল, এবারও ঢুকতে চাইছে মনে হয় এই ঘরে। শব্দটা হঠাৎ থেমে গেল। বাইরে থেকে একটা গলা শুনতে পেলাম। সেটা শুনে আমরা ভয় কেঁপে উঠলাম। দরজাটা খুলে দাও, এক্ষুনি দরজাটা খুলে দাও। কিন্তু যে গলাটা আমরা শুনতে পেলাম সেটা ছিল মনোজের গলা। কিন্তু মনোজ আমাদের সাথেই দাঁড়িয়েছিল। মনোজ এটা শুনে আরও ঘাবড়ে গেল। আমরা কেউ নড়লাম না। ঘড়িতে দেখলাম 4:30 বাজে। বাইরে ভোরের আলো ফুটবে এবার। দরজায় আমরা আর কোনো শব্দ শুনতে পেলাম না। সব নিস্তব্ধ হয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর বাইরের আলো ভেতরে ঢুকলো। সব স্বাভাবিক হয়ে গেল। সেই সময় আবার দরজায় ধমধম করে শব্দ হলো। আবার ভয় এলো আমাদের মনে। কিন্তু বাইরে থেকে গলা পেলাম গেট কিপারের। আমরা দরজাটা খুললাম। দেখলাম গেট কিপার দাঁড়িয়ে আমাদের ভালো করে দেখছে। আগেই জানতে চাইলো যে আমরা ঠিক আছি কি না। আমরা বললাম হ্যাঁ। কিন্তু একটা কথা যা অদ্ভুত লাগলো আমাদের, সে বলল গত রাতে মনোজ নাকি নিচে গিয়ে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। গেটকিপার মনোজকে ডেকে বারণ করতে যাবে, তার আগেই দরজা বন্ধ হয়ে যায়। আমাদের ফোন নাম্বারও ছিল না, তাই বাইরেই অপেক্ষা করছিল। কিন্তু আমরা বললাম দরজা তো বাইরে থেকেই বন্ধ দেখেছিলাম আমরা। আমি জানতে চাইলাম এই বিল্ডিংয়ে কি কিছু একটা ঘটনা ঘটেছিল। কাল রাতে কেউ ছিল এখানে, আর সে মনোজের রূপ ধারণ করে আমাদের সাথেই ছিল। ছাদেও উঠেছিল আমাদের সাথে। ছাদ কথাটা শুনেই গেটকিপারের চোখ বড় বড় হয়ে গেল। ছাদে কেন গেছিলাম আমরা, এক প্রকার রেগেই জানতে চাইল। ছাদেও তো মনোজই নিয়ে গেছিল আমাদের, কিন্তু সে মনোজ নয়। গত রাতের সব কথা বলি গেটকিপারকে। সব শুনে গেটকিপার বলে সে এসেছিল। গত বছর এই বিল্ডিং থেকে আমাদেরই বয়সী একটি ছেলে মারা যায় ছাদ থেকে পড়ে। সে একা এই অফিসেই একটু রাত অবধি কাজ করছিল। তারপর পরের দিন সকালে তার মৃতদেহ বিল্ডিংয়ের নিচে পড়ে থাকতে দেখা যায়। কি করে মারা যায় কেউই তা জানে না। সবাই বলেছিল হয়তো সে নিজেকেই নিজে শেষ করেছে, কিন্তু সেটা করার মানসিকতা ওই ছেলেটার ছিল না। গেটকিপারের সাথে কথা বলতো ছেলেটি, খুব ভালো ছেলে ছিল। ম্যানেজার এই ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তার 2 দিনের মাথায় চাকরিটা ছেড়ে দিই। এক অজানা আতঙ্ক কাজ করছিল আমার মধ্যে, যা নিয়ে আমি ওখানে কাজ করতে পারতাম না।
এরপর সৌরভ আর মনোজও ছেড়ে দেয়। আজ এত বছর পরেও মাঝে মাঝেই আমি স্বপ্ন দেখি সেই রাতের। ঘুমের মধ্যে আমি দেখতে পাই কেউ যেন আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, আবার এসো, আমি এখনো ওখানেই আছি, আমি যে বড় একা। আমি জানি না যে ওখানে কি শুধু ওই ছেলেটার আত্মাই আছে, নাকি ওকে ছাড়া আরো অন্য কেউও আছে ওই বিল্ডিংয়ে, যার জন্যই ওই ছেলেটির মৃত্যু হয়েছিল। আর হয়তো ওই ছেলেটির প্রেত আমাদের সাবধান করতে চেয়েছিল। সেদিন আমি হয়তো একা থাকলে আমারও হয়তো ওই একই পরিণতি হতো। শাশ্বত, তুমি হয়তো একদম ঠিক ভাবছ। ওই ছেলেটির প্রেত হয়তো তোমাদের কোনো প্রকার ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছিল যে ওই ঘর থেকে তোমরা বেরিও না। ওই অফিসে হয়তো এমন কেউ রয়েছে যে ওই ছেলেটিকে মেরেছিল, বা ওই ছেলেটিকে নিজের জীবনকে শেষ করতে বাধ্য করেছিল। সেও কিন্তু মানুষ নয়, হয়তো এমন কোনো অপশক্তি যে রাতের বেলায় জেগে ওঠে ওই অফিসে। শাশ্বত, অনেক ভালো লাগলো এই ঘটনাটি পাঠ করে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। ভালো লাগলে লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো, এটায় অনেক সাহায্য হবে আমাদের। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।